দর্শক, অবশেষে জুলাই সনদের ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করলেন এবং সরকার শেষ পর্যন্ত যে আদেশ এবং গেজেট প্রকাশ করা সেই আদেশটাও রাষ্ট্রপতির তরফ থেকে ঘোষণা করলো। তার মানে সরকার এ পর্যন্ত যেটা মনে হচ্ছে তারা সংবিধানের বাইরে যায়নি। কিন্তু গণভোট তো সংবিধানে নেই। তাহলে সেটা কোন আইনের ভিত্তিতে হবে? এবং জুলাই সনদের বাস্তবায়ন করতে গিয়ে যে সকল পদ্ধতির কথা সরকার বলল, সেই সকল পদ্ধতিও কি বর্তমান সংবিধানে আছে? সেগুলো সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে না? অনেক প্রশ্নের সমাধান হয়নি। আজকে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল। আমরাও আলোচনা করেছিলাম যে ২ টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আওয়ামী লীগের এই লকডাউন, আজকে যে লকডাউন হলো সেই লকডাউনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারে। আবার এটাও হতে পারে যে জুলাই সনদের যে রাজনৈতিক বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার প্রেক্ষাপটে সরকার তার অবস্থান সিদ্ধান্ত আকারে বলতে পারে। শেষ পর্যন্ত একটাই সত্যি হলো যে জুলাই সনদ ব্যাপারে সরকার তার অবস্থান স্পষ্ট করল এবং তার সিদ্ধান্ত জানিয়ে দিল। সিদ্ধান্ত যখন জানিয়ে দিল তখন বিএনপি এবং জামাত কেউই কিন্তু খুশি নয়। এনসিপির পক্ষ থেকেও খুব একটা খুশির বার্তা আসেনি। কিন্তু জুলাই সনদের আদেশ যেভাবে গেজেট আকারে প্রকাশিত হলো সেটার দিকে যদি আপনি একটু চোখ দেন এবং হা না ভোট গণভোটে যে হা না অপশনে ভোট হবে সেখানে ৪টি যে প্রশ্নের কথা বলা হয়েছে সেখানেও যদি আপনি চোখ দেন তাহলে পরোক্ষভাবে জামাত এবং এনসিপিকে খুশি করার প্রবণতাই দেখা গেছে এই আদেশে। এখন কি হতে যাচ্ছে? কোন পরিস্থিতি চলতে শুরু করবে এখন? সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদকে নিয়েই মূলত জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন এবং ভাষণের ব্যাপারে আমরা দেখলাম যে তিনি বললেন যে গণভোট নির্বাচনের দিনেই হবে, একই দিনে। অর্থাৎ বিএনপির যে দাবি সেই বিএনপির দাবি মেনে নেয়া হলো। বিএনপির দাবি যখন মেনে নেওয়া হলো তখন গণভোটে কি অপশন আসবে? হা না ভোট হবে। সেই হা না ভোটে সরকার বলল যে সেখানে ৪টি প্রশ্ন থাকবে। ৪টি প্রশ্ন থাকবে কিন্তু ৪টি প্রশ্নের একই উত্তর দিতে হবে। অর্থাৎ আপনি যে প্রশ্নেই প্রশ্ন ৪টা ভিন্ন প্রশ্ন কিন্তু উত্তরটা একই। মজার একটা ব্যাপার। ৪টা প্রশ্ন উল্লেখ করল সরকার এবং ৪টা প্রশ্ন উল্লেখ যখন করল তখন ব্যাপারটা এতটা মজার যে আপনাকে বলা হচ্ছে যে এই ৪টা প্রশ্নের ভিত্তিতে আপনাকে ভোট দিতে হবে, হয় হ্যাঁ অথবা না। অর্থাৎ ৪টার মধ্যে ৩টাতে যদি আমি একমত হই, একটাতে যদি একমত না হই, তাহলে আমার কোনো অপশন নেই। ৪টাতে আলাদা, আলাদা ভোট দেওয়ার অপশন নেই। এ কেমন প্রশ্ন যে আপনি ৪টা প্রশ্ন বলবেন, আবার বলবেন যে এই ৪টা প্রশ্নের ভিত্তিতে আপনি হ্যাঁ অথবা না বলতে হবে। কোনো চয়েস করা যাবে না। কোনো প্রশ্নের আলাদা উত্তর দেয়া যাবে না। এটা তো আমার মনে হয় যে এক ধরনের পাগলের প্রলাপ হয়ে গেল। আপনি প্রশ্ন দিতেন না। আপনি সরাসরি বলতেন যে জুলাই সনদের যেটা আমরা প্রস্তাব করেছি সেই প্রস্তাবের পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি। অথবা বলতেন যে জুলাই সনদের যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেই ঐকমত্যের পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি। হ্যাঁ অথবা না। এভাবে বাক্যটা এক বাক্যে শেষ হলেই ব্যাপারটা আমার মনে হয় স্বাভাবিক হতো। এখন যে ৪টা প্রশ্ন দেয়া হয়েছে সেই ৪টা প্রশ্ন পড়ে সেটা বুঝে ভোট দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কত % মানুষের রয়েছে? বাংলাদেশের কত % ভোটার এই ৪টা প্রশ্ন ভোট দিতে গিয়ে পড়বেন, ১০ মিনিট ধরে পড়বেন, পড়ে তারপরে ভোট দিবেন। এই ভোট প্রক্রিয়া অর্থাৎ একদিকে যেমন জনগণ ওই মার্কাতে ভোট দেবে, ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা তো থাকছে না। দাঁড়িপাল্লা অথবা শাপলাকলি যেকোনো একটাতে ভোট দেবে। সেই ভোটের পাশাপাশি জুলাই গণভোটের হা না ভোট দিবে। হা না ভোট দিতে গিয়ে এই ৪টা অপশন তাকে পড়তে হবে। পড়তে গিয়ে যে ১০ মিনিট সময়, অর্থাৎ একটা ভোট কাউন্ট করতে, একটা ভোট দিতে যেখানে ১ মিনিটের কম সময় লাগার কথা ছিল সেটা এখন ১০ থেকে ১৫ মিনিট লাগবে। তো একজন ভোটার যদি ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করে
তাহলে কত পার্সেন্ট ভোট কাস্ট করা সম্ভব, সেই ব্যাপারটাও, সেই ইকুয়েশনটাও সরকার করে দেখেছে কিনা, ভেবে দেখেছে কিনা, নাকি সরকারের মধ্যে একগাদা মানে মানে উর্বর মস্তিষ্কের নামে একগাদা কি বলবো যে অনুর্বর মস্তিষ্কের মানুষজন এই সিদ্ধান্ত নিয়ে চলেছেন, সেই ব্যাপারগুলো ঘটছে কিনা। কোন চারটা প্রশ্ন বললো যেগুলো আপনারা হয়তো অনেকেই মনোযোগ দিয়ে মানে পড়েননি কিংবা শুনেননি কিংবা বুঝেননি। চারটা প্রশ্ন গণভোটে এভাবে পুরো একটা পৃষ্ঠায় এটা লেখা থাকবে, তারপরে আপনাকে বলা হবে যে হ্যাঁ অথবা না ভোট দেন। কি চারটা সেই প্রশ্ন? এক নম্বর হচ্ছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ভালো কথা। 2 নাম্বার, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ভালো কথা। এটাও ওই জুলাই সনদেই তারা অন্তর্ভুক্ত করেছে, যদিও এই ব্যাপারে ঐক্যমত্য হয়নি। 3 নাম্বার, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এখানে বলা হচ্ছে যে 48টি সাংবিধানিক প্রসঙ্গের মধ্যে 30টি ব্যাপারে যে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ বাধ্য থাকবে, নির্বাচিত দল বাধ্য থাকবে। আবার প্রথম এবং দ্বিতীয় পয়েন্টে আলাদা আলাদা যেটা বলা হচ্ছে, যেমন 2 নম্বর পয়েন্টে উচ্চকক্ষের ব্যাপার, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোট, এবং 4 নম্বরে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই বিশেষ করে 2 নম্বর পয়েন্ট, যেটা উচ্চকক্ষের আনুপাতিক হারে যে নির্বাচন উচ্চকক্ষ গঠিত হওয়ার ব্যাপার, এই ব্যাপারে কিন্তু ঐক্যমত্য হয়নি। অথচ 3 নম্বরে বলা হচ্ছে যে 30টি ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। মানে এই 4টা প্রশ্নের মধ্যেই কিন্তু সরকার নিজেই নিজের স্ববিরোধিতা করছে। তার মানে যেটা বলছিলাম যে এক ধরনের অনুর্বর মস্তিষ্ক সরকারের মধ্যে কাজ করছে এবং সরকারকে বিপদে ফেলার একটা ফন্দি ফিকির বোধহয় মানে নানাভাবে আয়োজন করা হচ্ছে। এই যে মানে এটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে যে এই 4টি প্রশ্ন পড়ে বুঝে সেগুলোর ব্যাপারে হা না ভোট দেওয়া, এই পড়ে বোঝার মতো সক্ষমতা কত পার্সেন্ট ভোটারের রয়েছে, সেই প্রশ্নগুলো চলছে। আবার এই ব্যাপারে বিএনপি এবং জামাতের অবস্থান, মানে 2 দলের অবস্থানই কিন্তু সরকারের যে অবস্থান, সে অবস্থানের বিপক্ষে। বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন, অর্থাৎ বিএনপি থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদে স্বাক্ষর করেছেন সেটা তিনি মানেননি। অর্থাৎ জুলাই সনদের যে গেজেট প্রকাশ করা হয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে সেই গেজেট প্রকাশ করা হয়েছে, আদেশ জারি করা হয়েছে, সেখানে যে জুলাই সনদের ফাইনাল কপি, সেখানে ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য হওয়া ব্যাপারের প্রেক্ষিতে দলগুলো যেটাতে সই করেছিল সেটা পাল্টে ফেলা হয়েছে, যেটা বিএনপি আগেই বলেছিল যে সরকার জনগণের সঙ্গে এবং দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। সেই পাল্টে ফেলা ব্যাপারগুলো তারা ঘোষণা করছে। অর্থাৎ বিএনপির অবস্থান স্পষ্ট, যেমন উচ্চকক্ষে মানে সংবিধান সংশোধন করতে গেলে উচ্চকক্ষের অনুমতি পাশ করা লাগবে, উচ্চকক্ষে পাশ করতে হবে। বিএনপি বলছে যে উচ্চকক্ষ নির্ধারিত হবে অনির্বাচিত পদ্ধতিতে, অর্থাৎ সংসদে 300 আসনের সংসদ সদস্যরা তারা ভোট দিয়ে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত করবে, তারা জনগণের প্রতিনিধি না। জনগণের প্রতিনিধি যারা না, তারা সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার রাখে না। এটা পুরোটাই অসাংবিধানিক, অর্থাৎ সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। জামাত বলছে
নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামাত, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। জামাত এবং এনসিপির মানে এই রহস্যজনক অবস্থান এটা বলে দিচ্ছে যে সরকার গণভোটের ব্যাপারে যে প্রস্তাবনা দিয়েছে এবং জুলাই মানে যে সনদ গেজেট আকারে প্রকাশ করেছে, সেই গেজেট আকারে প্রকাশ করাতে জামাত এবং এনসিপি খুশি, এবং গণভোটের যে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নেও জামাত এবং এনসিপি খুশি। গণভোটের স্পেসিফিকভাবে একই কথা বারবার এনে 4টা প্রসঙ্গ কেন আনা হলো সেটা আমার মনে হয় যে আপনি যদি নিয়ে আসেন শুধুমাত্র মানে একটা প্রশ্নই নিয়ে আসেন, যেখানে 3 নাম্বার পয়েন্টের শেষের দিকে বলা হয়েছে যে 30টি প্রস্তাবে জুলাইয়ের জাতীয় সনদ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, যে 30টি প্রস্তাবে, সেই 30টি প্রস্তাবের প্রেক্ষাপটে আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে, হ্যাঁ অথবা না, সেটাই লিখলেই ভালো হতো। অথচ 4টা পয়েন্টে সরকার বারবার পেঁচিয়েছে, একই কথা বারবার বলেছে এবং একই কথা বারবার বলার প্রেক্ষাপটে তারা স্ববিরোধিতা করেছে। একদিকে গেজেট প্রকাশ করছে যেটা সেটাতে ঐক্যমত্য হয়নি, বিএনপি অভিযোগ করছে যে ঐক্যমত্য না হওয়া ব্যাপারগুলো গেজেটে নিয়ে আসছে, এবং ভয়াবহ ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাংবিধানিক সংস্কার কমিশন তৈরি করা হবে সংসদ নির্বাচনের পরবর্তীতে। কিন্তু সেখানে প্রশ্ন থাকে, সাংবিধানিক সংস্কার কমিশন কে তৈরি করবে? এটা প্রফেসর ইউনূস সরকার তৈরি করবেন? কাদেরকে সংবিধান সংস্কার কমিশনের মেম্বার করা হবে, কাকে সভাপতি করা হবে, এই সিদ্ধান্ত কে নেবেন? প্রফেসর ইউনূস সরকার নেবেন নাকি অন্য কেউ নেবে, অন্য কোনো রাষ্ট্র থেকে কেউ নেবে? সেটা কিন্তু পরিষ্কার নয়। আবার বলা হচ্ছে যে এই সাংবিধানিক পরিষদ ডক্টর আলী রিয়াজের যে প্রস্তাবনা যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে অটোমেটিকলি সংবিধানে ইনক্লুডেড হয়ে যাবে, অথচ সেটাকে পরিবর্তন করে নতুন আরেকটা মানে ফাওড়া সামনে নিয়ে আসা হচ্ছে। সেটা বলা হচ্ছে যে এই সাংবিধানিক পরিষদের মেয়াদ হবে 6 মাস, 6 মাসের মধ্যে তারা এটা বাস্তবায়ন করবে, পরবর্তী মাসে 7ম মাসে গিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এবং এই সাংবিধানিক পরিষদের পাশ করা এরাই সংবিধান সংস্কারের ব্যাপারগুলো সব পাশ করবে। এই পাশ করা ব্যাপারে এটাকে সংবিধান হিসেবে গৃহীত হওয়ার জন্য আর কারো অনুমোদন প্রয়োজন হবে না। অর্থাৎ সংসদে যে 2/3 সংসদ সদস্যের ভোট লাগে, সেই ভোটেরও প্রয়োজন হবে না। এই সাংবিধানিক পরিষদ তারা যেটা বলবে সেটাই সংবিধান হয়ে যাবে। মানে হাস্যকর ব্যাপারগুলো একের পর এক যেভাবে বলা হচ্ছে এবং আনা হচ্ছে, সেই ব্যাপারগুলো দেখলে মনে হচ্ছে যে আসলে সমস্যা সমাধান করতে চাইছেন আপনারা নাকি সমস্যাটা আরো জটিলতার দিকে নিয়ে যেতে চাইছেন, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসবে। লকডাউনের দিকে অনেকে বলছেন যে লকডাউনের দিনে লকডাউন যখন আওয়ামী লীগের লকডাউন যখন এক ধরনের অঘোষিতভাবে সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা শহর ফাঁকা হয়ে গেল, আওয়ামী লীগ এখন বাহবা পেতেই পারে যে লকডাউন সফল হয়েছে, সেরকম একটা মুহূর্তে লকডাউনের এই প্রসঙ্গটাকে আলোচনার এই ব্যাপারটাকে, আলোচনার উত্তাপটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই প্রধান উপদেষ্টা এই দিনটিকে বেছে নিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য, এবং এই দিনটিতে যেন নতুন আলোচনা শুরু হয়, লকডাউনের আলোচনা যেন থেমে যায়, এটাই সরকারের কৌশল ছিল। এই কথাটাও অনেকে বলছেন। যাই হোক, সরকারের ভাবনা সরকারের কাছে, সমস্যার সমাধান হলেই ভালো। এখন গণভোট নির্বাচনের আগে না হলে জামাত মানে কিনা, জামাতকে এবং এনসিপিকে খুশি করার চেষ্টা গেজেট প্রকাশের মাধ্যমে সরকার করেছে। আবার গণভোটের প্রশ্ন যে 4টা, সেই 4টা প্রশ্ন সামনে এনে সরকার কিন্তু তাদেরকে পরোক্ষভাবে খুশি করা, এবং বলা যায় যে শুধুমাত্র বিএনপির নির্বাচনের দিন গণভোট হবে এই ইস্যুটা মেনে নিয়ে বাকি সবই এনসিপি এবং জামাতের যে অবস্থান, সেই অবস্থানগুলোকেই এক ধরনের সরকার বাস্তবায়ন করার ঘোষণা দিল। এখন পরিস্থিতি কোন দিকে যাবে? বিএনপি কি এটা মানবে, কিংবা বিএনপি কি এটা মেনে নিয়ে তারা সামনের দিকে এগোতে পারবে? সেরকম অবস্থা কি তাদের রয়েছে? এই প্রশ্নগুলো থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয়, সমস্যা বাড়লো নাকি কমলো? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।